বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব পার্ট 2, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ড্রাগস, বায়োলজিক্যাল কনসিডারেশনস। আমরা গত ক্লাসে পড়েছিলাম প্যাসিভ ডিফিউশন যে সূত্র দিয়ে বা ইকুয়েশন দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ ফিক্স ল কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেগুলো পড়েছিলাম। তো আজকে আমরা শুরু করব অ্যাফিনিটি ফর টিস্যু কম্পোনেন্ট এবং তারপরে আমরা যাব হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট। তো এই স্লাইডটি যুক্ত করা হয়েছে যে অ্যাফিনিটি ফর টিস্যু কম্পোনেন্ট, যে আমরা একটা ড্রাগ যখন অ্যাডমিনিস্টার করব তখন এই ড্রাগটা আমাদের যে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে এবং প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করার পরে it will be distributed to tissue, or আমরা বলতে পারি যে টার্গেট সাইট। এখন টিস্যুতে গিয়ে তখন টিস্যু প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে। এখন যদি এরকম হয় যে প্লাজমা প্রোটিনের সাথে তার যে অ্যাফিনিটি, সেই অ্যাফিনিটিটা গ্রেটার দেন টিস্যু প্রোটিন, কোনো একটা ড্রাগ প্লাজমা প্রোটিনের তার যে অ্যাফিনিটি দ্যাট ইজ গ্রেটার দেন, আমরা যদি এভাবে চিন্তা করি গ্রেটার দেন টিস্যু প্রোটিন, তাহলে কি হবে? ড্রাগটা প্লাজমা প্রোটিনের সাথেই বাউন্ড অবস্থায় থেকে যাবে। সে হয়তো ডিস্ট্রিবিউটেড হবে, ব্লাড তাকে সব জায়গায় ক্যারি করে নিয়ে যাবে, কিন্তু প্লাজমা প্রোটিনের সাথে তার বাইন্ডিংটা যেহেতু অনেক স্ট্রং ইন কম্প্যারিজন টু টিস্যু প্রোটিন, বা অ্যাফিনিটি যেহেতু প্লাজমা প্রোটিনের প্রতি তার বেশি, এই কারণে ড্রাগটা প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড অবস্থাতেই সব জায়গায় ঘুরে বেড়াবে, কিন্তু তার ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো হবে না। অন্যদিকে যদি দেখা যায় যে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করেছে ঠিকই, কিন্তু টিস্যু প্রোটিনের প্রতি তার আসলে অ্যাফিনিটিটা বেশি, সেক্ষেত্রে দেখা যাবে কি সে যখন প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড অবস্থায় স্পেসিফিক টিস্যুতে যাবে বা টার্গেট সাইটে যাবে, সেখানে গিয়ে তখন সে রিলিজ হয়ে যাবে এবং রিলিজ হয়ে টিস্যুর সাথে বাইন্ড করবে। তাহলে কিছু ড্রাগ দেখা যায়, যেমন এখানে উল্লেখ করা হয়েছে যে ডাইকুমারল, এটার অ্যাফিনিটিটা প্লাজমা প্রোটিনের সাথেই বেশি। আবার ডিজক্সিনের দেখা যায় যে তার অ্যাফিনিটি আবার টিস্যু প্রোটিনের সাথে। তার মানে কি ড্রাগগুলো তার কেমিক্যাল নেচার অনুসারে ভেরি করতে পারে যে তার কার প্রতি তার অ্যাফিনিটিটা বেশি হবে। আরও ওগুলো করা হয়েছে এখানে, যেমন ক্লোরোডেন ইজ ভেরি লিপিড সলুবল অ্যান্ড উইল পার্টিশন ইন দ্য অ্যাডাইপাস টিস্যু। যেহেতু লিপিড সলুবিলিটি বেশি, সুতরাং আমাদের যেই ফ্যাট টিস্যুগুলো যেখানে আছে সেখানে যখন এটা ব্লাড ক্যারি করে নিয়ে যাবে তখন দেখা যাবে সে ওখানে ডিপোজিট হয়ে যাবে। টেট্রাসাইক্লিনের সাথে যদি এমন কোনো আমরা প্রোডাক্ট খাই, যেমন মূলত ডেইরি প্রোডাক্ট যেখানে ক্যালসিয়াম আছে, তো একই সাথে যদি খাওয়া হয় তাহলে দেখা যাবে যে টেট্রাসাইক্লিন এবং ক্যালসিয়াম তখন তারা কী করে, একটা কমপ্লেক্স ফর্ম করে, যে কমপ্লেক্সটা কী করতে পারে না, অ্যাবজর্ব হতে পারে না। আচ্ছা, আবার কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে দেখা যায়, যেমন আয়োডাইড, যেটা আমরা সাধারণত গয়টারের ক্ষেত্রে দিই, গলগণ্ড রোগ যেতে। আয়োডিনটা আমাদের কী কারণে দরকার, যে আমাদের T3 এবং T4 ট্রাইআয়োডোথাইরোনিন এবং থাইরক্সিন হরমোন তৈরি করতে লাগে। তাহলে এই আয়োডিনের আপটেকটা কোথায় সবচেয়ে বেশি হয়? সবচেয়ে বেশি হয় আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে বা থাইরয়েড টিস্যুতে। তার মানে কি আয়োডিন যখন ডিস্ট্রিবিউট হবে বাই ব্লাড, তখন সে থাইরয়েড টিস্যুতেই তার অ্যাবজর্পশনটা অনেক বেশি হয়ে যাবে। কারণ কি, ওই আয়োডিনটা অ্যাবজর্ব করার জন্য, আয়োডিনটা আপটেক করার জন্য সেখানে স্পেশাল একটা প্রোটিন আছে, সেই থাইরয়েড টিস্যুতে বা থাইরয়েড যে সেলগুলো আছে সেই সেলগুলোতে আছে। পটাশিয়াম ইন দ্য ইন্টারসেলুলার ওয়াটার, মানে সেলের ভিতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশনটা বেশি, কারণ যে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে আমাদের সেল মেমব্রেনে, সেই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কী হয়, সেই সোডিয়ামটাকে সেলের ভিতরের থেকে বাইরের দিকে নিয়ে আসে,
আর পটাশিয়ামটাকে সেলের বাইরের থেকে ভিতরের দিকে নিয়ে যায়। তার মানে কি, পটাশিয়ামের জন্য স্পেসিফিক পাম্প আছে, সোডিয়ামের জন্য স্পেসিফিক পাম্প আছে। তার মানে এখানে আমরা কি দেখলাম এই স্লাইডে, যে একটা ড্রাগের অ্যাবজর্পশন বা আপটেক কীরকম হবে সেটা আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন তার প্রোটিনের প্রতি তার অ্যাফিনিটি কীরকম, সেটা প্লাজমা প্রোটিন হতে পারে, সেটা টিস্যু প্রোটিন হতে পারে, সেখানে স্পেসিফিক কোনো ট্রান্সপোর্টার আছে কিনা, তার যে টার্গেট সাইট আছে সেই টার্গেট সাইটে কোনো স্পেসিফিক ট্রান্সপোর্ট প্রোটিন আছে কিনা, যেটা আমরা আয়োডিনের ক্ষেত্রে দেখি, তার লিপিড সলুবিলিটি, ওয়াটার সলুবিলিটি কীরকম। তার যদি হাইলি লিপিড সলুবল হয় সেক্ষেত্রে দেখা যাবে যেখানে ফ্যাট টিস্যুর পরিমাণ বেশি সেখানে তার ডিস্ট্রিবিউশনটা বেশি হবে। এরপরে আমরা শুরু করব ক্যারিয়ার মেডিয়েটেড। একটু পরের স্লাইডে আমরা দেখব ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট। আমরা এর আগে পড়েছি হচ্ছে প্যাসিভ ডিফিউশন। প্যাসিভ ডিফিউশন যেখানে আমরা বলেছি যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে আমার ড্রাগ অথবা অন্য কোনো মলিকিউল ট্রাভেল করবে এবং ইট ডাজন্ট নিড এনি এনার্জি। এটা কোনো এনার্জি রিকোয়ারমেন্ট নাই। উইদাউট এনি এনার্জি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাবে। এখন যদি উল্টোটা হয়, যে লোয়ের থেকে হাই, অথবা ড্রাগটা সরাসরি পাস যে আমাদের যে সেল মেমব্রেনটা আছে, প্লাজমা মেমব্রেনটা আছে, সেই প্লাজমা মেমব্রেনটা সে ক্রস করতে পারে না, তাকে ক্রস করতে দেওয়া হয় না। আমরা জানি যে তার ক্রস করার জন্য তার কিছু ক্যারেক্টারিস্টিক্স লাগবে, তার মলিকুলার রেট শর্ট হতে হবে, সে নন আয়োনাইজড হতে হবে, তার লিপিড সলুবিলিটি বেশি হতে হবে, বিভিন্ন। এখন দেখা গেলো তার মলিকুলার ওয়েট বেশি, সে অতটা লিপিড সলুবল না, তাহলে তো ড্রাগটা এই প্লাজমা মেমব্রেন ক্রস করে ভিতরে যেতে পারবে না। কিন্তু তার ভিতরে যাওয়া প্রয়োজন থেরাপিউটিক অ্যাকশন দেখানোর জন্য, অথবা যদি আমরা অন্য কোনো চিন্তা করি যে সে একটা প্রোটিনটা বাইরে থেকে ভিতরে যাওয়া প্রয়োজন। তার মানে কি, আমাদের ড্রাগও হতে পারে, আবার আমাদের শরীরের ভিতরের কোনো ম্যাক্রোমলিকিউলও হতে পারে। সেক্ষেত্রে তারা তাহলে প্লাজমা মেমব্রেনটা ক্রস করবে কীভাবে? তো এই ধরনের মলিকিউলের জন্য কি আছে? ক্যারিয়ার আছে। ক্যারিয়ার, স্পেসিফিক ক্যারিয়ার এখানে দেওয়া আছে। আমরা একটা উদাহরণ লিখছি এখানে ড্রাগ। ড্রাগ ছাড়া এটা কিন্তু অন্য কোনো ম্যাক্রোমলিকিউল হতে পারে। আমি জাস্ট উদাহরণটা উল্লেখ করছি, ড্রাগ। জিআই লুমেন, দ্যাট ইজ আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে লুমেনটা, আমরা যদি চিন্তা করি যে এটা আমাদের যেই ডিউডিনাম আছে, সাপোজ ডিউডিনামের যেই পাইপটা, ফাঁকা জায়গাকে বলা হয় লুমেন। লুমেনের থেকে ড্রাগটা কি হচ্ছে? লুমেনের থেকে ড্রাগটা, লুমেনের যে আছে এখানে ক্যারিয়ার আছে, সে ক্যারিয়ার কি করলো? ক্যারিয়ার তার সাথে বাইন্ড করলো, ক্যারিয়ার প্লাস ড্রাগ। এবং ক্যারিয়ার প্লাস ড্রাগ এটা কি করতেছে? পুরা সেলের এখান থেকে এই পর্যন্ত তাকে ট্রাভেল করে নিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে রিলিজ করতেছে। এখন কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে বলতে পারে স্যার ম্যাক্রোমলিকুলের ক্ষেত্রে কী হতে পারে? এমন হতে পারে যে তার আসলে পুরাটা ট্রাভেল করার প্রয়োজন নাই, ওদিকে যাওয়ার কিছু নাই, যে সে ব্লাডে যাবে না, সে ব্লাডেই আছে, ব্লাডের থেকে এখন সে কোনো স্পেসিফিক সেলে আসবে। আমরা যদি এটা চিন্তা করি যে সে জিআই লুমেন থেকে কোনো সে অ্যাবজর্ব হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল এপিথেলিয়াল সেল থেকে ব্লাডে গেছে, ব্লাডের থেকেও তো সে আবার ডিস্ট্রিবিউট হবে, তাই না? আমরা তো জানি যে ব্লাডের থেকে আবার সে ডিস্ট্রিবিউট হবে। তো ব্লাডের থেকে ধরে নিলাম, ব্লাডের থেকে সে এইরকম একটা আমাদের টার্গেট সেলে ডিস্ট্রিবিউট হবে। তা টার্গেট সেলে ডিস্ট্রিবিউট কি? তার মানে কি, এখন এইখানে নিশ্চয়ই একটা কিছু লাগবে, যেই একটা প্রোটিন বা একটা রিসেপ্টর কিছু একটা তো লাগবেই, তার ক্যারিয়ার লাগবে, যে কি করবে? এই ড্রাগটাকে বা ম্যাক্রোমলিকুলটাকে ভিতরের দিকে নিয়ে আসবে। তার মানে কি, এইটাকে আমরা বলতেছি, এই পার্টটাকে যে অ্যাবজর্পশন, আবার এই পার্টটাকে আমরা বলতেছি কি যে তার আসলে টার্গেট সাইটে তার ডেলিভারি বা আপটেকটা কীরকম। তাহলে দু জায়গাতেই আমাদের ক্যারিয়ারের প্রয়োজন হতে পারে, ঠিক আছে? এখানে আমরা বলতেছি অ্যাবজর্পশনের জন্য ক্যারিয়ার দরকার, একটা ড্রাগ বা একটা ম্যাক্রোমলিকুল। আবার এখানে আমরা বলতেছি একটা ড্রাগের জন্য, ড্রাগ বা ম্যাক্রোমলিকুল যদি তার টার্গেট সাইটে যায়, তার টার্গেট সাইটেও সেখানেও আপটেকের জন্য তার ক্যারিয়ারের প্রয়োজন।
এবং এই ক্যারিয়ারটা যখন কাজ করতে চায়, আমরা ডিটেল মেকানিজম একটু পরেই পড়ব, যে অনেক সময় দেখা যায় যে এটা দিস ইজ অ্যান এনার্জি কনজিউমিং প্রসেস, যে এনার্জি দরকার হয়, যে ক্যারিয়ারটা কাজ করে বা এখানে যে প্রোটিনটা কাজ করে, সেই প্রোটিনটা কিছু এনার্জি ছাড়া কাজ করতে পারে না। এই জন্য অনেক সময় বলা হয় যে দিস ইজ অ্যান এনার্জি কনজিউমিং প্রসেস, তার এনার্জি দরকার। এবং এনার্জি দরকার হলে তখন আমরা এটাকে বলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজম। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজম। এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা লোয়ের থেকে হাইয়ের দিকে কাজ করে। এটা শুধু আমরা এখানে যেহেতু ড্রাগ নিয়ে আলোচনা করি, এবং অনেক ক্ষেত্রেই আছে ড্রাগ, কিন্তু আসলে এটা শুধু ড্রাগই হবে না, ড্রাগ হতে পারে অথবা অন্য কোনো মলিকিউলও হতে পারে, নন ড্রাগ মলিকিউলও হতে পারে, কোনো নিউট্রিয়েন্ট মলিকিউলও হতে পারে। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মূল কথা সেটা হইতেছে যে এনার্জি কনজিউমিং সিস্টেম। এখানে এনার্জি লাগবে, এখানে একটা ক্যারিয়ার লাগবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ড্রাগের ট্রান্সপোর্টটা হচ্ছে লোয়ের থেকে হাইয়ের দিকে, মানে ড্রাগের কনসেন্ট্রেশন লো আছে, ড্রাগের কনসেন্ট্রেশন হাইয়ের দিকে যেতে পারে, অথবা ম্যাক্রোমোলের কনসেন্ট্রেশন লো আছে, ম্যাক্রোমোলের কনসেন্ট্রেশন হাইয়ের দিকে আছে। আচ্ছা, এখন এই যে আমরা বলতেছি ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল, তো সেল সম্বন্ধে আমাদের একটু সেলের কোন সাইটটাকে কি বলে এটা একটু আমাদের জানা দরকার। তোমরা হয়তো অলরেডি পড়ছো যে লুমেনের দিকে যে সাইটটা আছে, লুমেনের দিকে আমরা যদি এভাবে চিন্তা করি, যদি একটু এভাবে চিন্তা করে দেখি, লুমেনের দিকে যখন কোনো যেই পার্টটা থাকে এটাকে বলা হয়, এই মেমব্রেনের পার্টটাকে বলা হয় এপিক্যাল মেমব্রেন। এপিক্যাল মেমব্রেন, এপিক্যাল, এপিক্যাল কথাটা কোত্থেকে আসছে? এপিক্যাল কথাটা আসছে হইতেছে অ্যাপেক্স থেকে। অ্যাপেক্স মানে শীর্ষ, আমরা ধরে নিতেছি যে এই অংশটা হলো শীর্ষ। তো আমরা যদি একটু মেমব্রেনটা আঁকি এভাবে, জাস্ট এটাকে যদি এনক্লোজ করে দিই, এরকম আমরা এটা এনক্লোজ করে দিলাম। এই পাশে কি আছে? এই পাশে তো আরেকটা সেল আছে, এরকম তো অনেকগুলো সেল আছে, এটা আরেকটা সেল। তাহলে তার মানে কি, এই দুইটা মেমব্রেন, এইটাও একটা এই সেলের মেমব্রেন, এটা তো এই সেলের মেমব্রেন। এই পাশাপাশি যেটা আছে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় লেটারাল মেমব্রেন। আলাদা মেমব্রেন না কিন্তু, কোনো একই মেমব্রেন, কিন্তু কোনটা কোন সাইডে আছে সেটা নির্দেশ করার জন্য নামকরণটা এভাবে করা হয়েছে। এটা হচ্ছে লেটারাল। তাহলে লেটারাল মেমব্রেনটা কোন পার্টটাকে আমরা বলবো? যে দুইটা সেল যে গায়ে লেগে রয়েছে সেই অংশটা হইতেছে লেটারাল মেমব্রেন। আর যেখানে ডেলিভারি হচ্ছে সেটা ব্লাড হতে পারে, অথবা আমি যদি চিন্তা করি যে স্যার এখানে তো ব্লাড না, এখানে তো আরেকটা সেলের আরও সেল আছে, এখানে তো স্যার আরও সেল আছে, তাহলে সেই অংশটাকে বলা হয় যেটা ব্লাডের সাথে অথবা নিচের দিকে সেলের সাথে যুক্ত, সেই অংশটাকে বলা হয় বাজাল মেমব্রেন। যদি সেটা ব্লাডের সাথে থাকে, যে ব্লাডের সাথে কানেকশন হয়ে গেছে, যেখান থেকে সরাসরি ব্লাডে ডেলিভারি হবে, তখন বলা হয় সাধারণত বাজাল মেমব্রেন। আর যদি এখানে আবার আরেক সেল থাকে, তখন সেটাকে সাধারণত বলা হয় বেজোলেটারাল। মানে বেস প্লাস লেটারাল, তো আমরা জানি যে পাশাপাশি, যে দুইটা সেল পাশাপাশি আছে, তাদের মাঝখানে যেই জায়গায় তারা একজনের সাথে আরেকজন লেগে রয়েছে সেটাকে বলা হয় লেটারাল। এই জন্য দুটো মিলা হয়েছে বেজোলেটারাল। তার মানে বাজাল এবং বেজোলেটারাল আসলে দুটোই মূলত একই কথা। এটা হচ্ছে অ্যাপেক্স, শীর্ষ। তাহলে শীর্ষের একদম অপোজিটটা কী হবে? একদম নিচে হবে, ভূমি হবে। তা বেজ মানে তো ভূমি। তার মানে কি অ্যাপিক্যাল মেমব্রেন, তার একদম অপোজিট দিকে হইতেছে কি বাজাল মেমব্রেন, অথবা সেখানে যদি অন্য আরেকটা সেল থাকে, আরও কয়েকটা স্তর সেল থাকে, তাহলে আমরা বলবো প্রত্যেকটা স্তরকে আমরা বলবো যে বেজোলেটারাল মেমব্রেন। আর পাশাপাশি দুইটা সেল এখানে পাশাপাশি যেটা আছে, একটার পর একটা, এই পাশেও তো একটা, এখানেও তো একটা আছে, তাহলে এই পাশাপাশি এই সেলগুলো, এই মেমব্রেনগুলোকে আমরা কি বলবো? এই মেমব্রেনকে আমরা বলবো লেটারাল মেমব্রেন অথবা পার্শ্ববর্তী মেমব্রেন। ঠিক আছে? এপিক্যাল মানে হইতেছে কি? এপিক্যাল মানে হচ্ছে শীর্ষ মেমব্রেন।
ঠিক আছে, তার মানে এই যে টোটাল প্লাজমা মেমব্রেনটা, এই প্লাজমা মেমব্রেন মূলত আমরা সাধারণত তিনটা পার্ট দিয়েই বলি। একটা হইতেছে এপিক্যাল মেমব্রেন, একটা হচ্ছে লেটারাল মেমব্রেন, একটা হইতেছে বাজাল মেমব্রেন অথবা বেজোলেটারাল মেমব্রেন। তার মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে ড্রাগটা অ্যাবজর্ব হচ্ছে কোথায়, কোন দিক দিয়ে? আমরা যদি বলি যে এই তিনটা মেমব্রেনের কোন পাশ দিয়ে অ্যাবজর্ব হচ্ছে, কোন দিক দিয়ে হচ্ছে? তার এপিক্যাল মেমব্রেন দিয়ে হচ্ছে। এবং যে আমরা বলি যে ভিলাই মাইক্রোভিলাই, তো ভিলাই মাইক্রোভিলাইটা আসলে কই থাকে? ভিলাই মাইক্রোভিলাইটা আমাদের তাহলে কোন মেমব্রেনে কোন পার্টে থাকে? এপিক্যাল মেমব্রেনের পার্টে থাকে। এখন তাহলে ভিলাই এবং মাইক্রোভিলাইয়ের এপিক্যাল মেমব্রেন হলো অ্যাবজর্ব হয়ে কি সে ইন্টারস্টিশিয়াল এপিথেলিয়াল সেলে যেতে পারে, গিয়ে সে কি হতে পারে, এক হয় এখানেই সে কাজ করতেছে, তার অ্যাকশন দেখাইতেছে, অথবা সে এদিকে চলে গেল বেজোলেটারাল মেমব্রেন দিয়ে সে ব্লাডে চলে গেল। তার মানে কি, আমরা যদি অ্যাবজর্পশনের কথা চিন্তা করি, তাহলে এপিক্যাল মেমব্রেন দিয়ে ঢুকবে, বেজোলেটারাল মেমব্রেন দিয়ে বা বেজাল মেমব্রেন দিয়ে সে কোথায় চলে যাবে? ব্লাডে চলে যাবে। ব্লাডে চলে যাওয়ার পরে তখন কি হবে? ব্লাড দিয়ে ডিস্ট্রিবিউট হয়ে আবার সেলে যাবে। তার মানে আবার যখন আবার আর নতুন সেলের কন্ট্যাক্টে আসবে, তখন সেটা বলবে সে আবার নতুন করে আর একটা এপিক্যাল মেমব্রেনের কন্ট্যাক্টে আসছে, এখন সে সেখান থেকে অ্যাবসর্ব হবে। আচ্ছা, তাহলে এই যে বাইরের থেকে লুমেনের থেকে ভেতরে ঢোকা, আমরা বললাম প্যাসিভ ডিভিশনের মধ্যে ঢুকতে পারে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে ঢুকতে পারে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে ঢুকতে হলে তার কি লাগবে? তার ক্যারিয়ার লাগবে। আচ্ছা, এখন দেখি কয় ধরনের ক্যারিয়ার আছে বা প্রসেসগুলো কি। আচ্ছা, আমরা প্রথমে একটা গ্রাফ দেখে নিই যে ক্যারিয়ার তার মানে কি। একটা ড্রাগের জন্য একটা ক্যারিয়ার আছে, এবং ক্যারিয়ারগুলো কি? হাইলি সিলেক্টিভ। তার মানে একটা ক্যারিয়ার হয়তো অনেকে ক্যারি করবে না, সে হয়তো স্পেসিফিক কিছু ড্রাগকে ক্যারি করবে, অথবা একটা ড্রাগ সব ক্যারিয়ারের সাথে প্রোটিনের সাথে বাইন্ড করবে না, সে স্পেসিফিক তার স্ট্রাকচার যদি মিলে তাহলে দেখা যাবে কম্পেটিবল হয়, তাহলে সে ক্যারিয়ারের সাথে বাইন্ড করবে। তাহলে এইটাই এখানে বলে দিছে যে ক্যারিয়ার্স আর মেবি হাইলি সিলেক্টিভ ফর ড্রাগ মলিকিউল। এখন এমন যদি দেখা যায় যে ন্যাচারাল যে সাবস্ট্রেটটা আছে, সেই সাবস্ট্রেটটা সাপোজ আমরা যদি চিন্তা করি যে আমরা সেই লুমেন আঁকলাম এবং এখানে কিছু সেল আমরা আঁকলাম, একটু আগে তো আমরা দেখলাম, আমরা এরকমভাবে আঁকলাম। আসলে এটা তো এই পাশেও আছে, তাই না? এটা তো আসলে একটা সিলিন্ডারের মতো, তাই না? আমরা যে এইভাবে চিন্তা করি, এখন কি হইতেছে, এটা তো আসলে একটা সিলিন্ডার, তাই না? আচ্ছা, তাহলে ন্যাচারাল যে সাবস্ট্রেটগুলো আছে, কোনো ম্যাক্রোমলিকিউল আছে, এখন এই ন্যাচারাল সাবস্ট্রেটগুলো অ্যাবজর্ব হওয়ার জন্য তো আমাদের কি লাগে? ক্যারিয়ার লাগবে তো, কারণ বড় মলিকিউল, পোলার মলিকিউল, সেগুলো তো ক্যারিয়ার লাগবেই আমাদেরকে। এখন যদি দেখা যায় যে একটা ড্রাগ নেওয়া হলো, সেই ড্রাগের যে স্ট্রাকচারটা এই ন্যাচারাল সাবস্ট্রেটের সাথে অনেক মিল আছে, তখন দেখা যাবে কি যে ন্যাচারাল সাবস্ট্রেট যে ক্যারিয়ার দ্বারা আপটেক হয়, আমাদের ড্রাগটাও সে ক্যারিয়ার দ্বারা আপটেক হতে পারে। ঠিক আছে, এবং এর ওখানে বলছে কি যে যদি একই ধরনের স্ট্রাকচার হয়, তাহলে কী হবে? একজন আরেকজনের সাথে কম্পিটিশন হবে, যার কনসেন্ট্রেশন বেশি হবে সে দেখা যাবে তার অ্যাবজর্পশনটা বেশি হবে। কারণ কি, কনসেন্ট্রেশন যদি তার বেশি হয়, যদি ন্যাচারাল সাবস্ট্রেট থেকে ড্রাগের কনসেন্ট্রেশনটা বেশি হয়, তাহলে কী হবে? সে ন্যাচারাল সাবস্ট্রেটকে সরাই দিয়ে ড্রাগটা সেখানে যে বসে পড়বে, তার আপটেকটা বেশি হবে। আবার যদি ন্যাচারাল সাবস্ট্রেটের পরিমাণটা বেশি হয়ে যায়, কনসেন্ট্রেশনটা বেশি হয়, তাহলে দেখা যাবে সে আমাদের ড্রাগটাকে সে মানে সরিয়ে দিয়ে সে নিজে সেই জায়গাটা দখল করবে। এখন একটা ক্যারিয়ার, এখানে তো আমরা বলতেছি যে ক্যারিয়ার দেওয়া হবে। আমরা যদি এটাকে একটু জুম ইন করে দেখি, যে আমরা এই অংশটাকে বাড়ালাম এরকম, তার মানে এখানে দিলাম যে ক্যারিয়ার বেশ কিছু রিসেপ্টর আছে বা বেশ কিছু আছে। আমরা এই রিসেপ্টরটা তোমরা হয়তো বায়োকেমিস্ট্রিতেও তোমরা পড়ছো। এখন যে আমরা যদি একটা মলিকিউল দিই সুন্দরভাবে হলো, কারণ 4টা ক্যারিয়ার আছে বা 4টা রিসেপ্টর আছে,
2টা দিলে ডাবল হয়ে গেল স্পিড, 3টা দিলে আরও স্পিড বাড়লো, 4টা দিলে আরও স্পিড বাড়লো। এখন যদি আমি আরও ড্রাগ মলিকিউল বা ম্যাক্রোমলিকিউলের পরিমাণ বাড়াই, কোনো লাভ কিন্তু নাই। কারণ কি, অলরেডি তারা অকুপাইড হয়ে গেছে। তাহলে এই কারণে দেখাইছে যে এই যে এটা কি বোঝাচ্ছে, যে সে আস্তে আস্তে ড্রাগের কনসেন্ট্রেশন বা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যত বাড়তেছে আমাদের তার মানে রেট অফ ড্রাগ অ্যাবজর্পশন তত বাড়তেছে, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যত বেশি বাড়তেছে। কারণ কেন বাড়তেছে? কারণ হইতেছে যে ক্যারিয়ার সবগুলো এখনও অকুপাইড হয় নাই। এই যে বাড়তেছে, মূলত দেখা যায় এরকম বাড়তেছে। বাড়ার পরে দেখা যায় যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ানো হয়েছে বা আছে অনেক, কিন্তু আর বাড়তেছে না, একদম স্থির। বা আমরা বলতেছি এটি কি, আমরা এটাকে বলি প্লেটু সিচুয়েশন, প্লেটু কন্ডিশন। এই কন্ডিশনে চলে গেছে। কারণ কি, এই কন্ডিশনে কেন গেল? যে আমরা ড্রাগ পরিমাণ বাড়াচ্ছি কিন্তু রেট তো আর বাড়তেছে না। কারণ কি? কারণ আমাদের যে ক্যারিয়ারের পরিমাণ, ক্যারিয়ারের সংখ্যা একটা প্লাজমা মেমব্রেনে নির্দিষ্ট। যদি এখন সেটা সবগুলো ফিক্সড হয়ে যায়, সবগুলো অকুপাইড হয়ে যায়, কাজ চলমান থাকে, তাহলে কি হবে? সে নতুন করে কিন্তু আর কোনো মলিকিউলকে ট্রান্সফার করতে পারবে না। তো তখন সেই অবস্থাটাকে আমরা বলতেছি কি, দ্য প্লেটু সিচুয়েশন। তার মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেট অফ অ্যাবজর্পশনটা বা রেট অফ আপটেকটা বাড়তে থাকবে। কতক্ষণ বাড়তে থাকবে? যতক্ষণ পর্যন্ত না সব রিসেপ্টরগুলা অকুপাইড হয়ে যায়। যখন অকুপাইড হয়ে গেল তখন আর বাড়বে না, তখন কি এরকম স্টিডি স্টেট অথবা প্লেটু সিচুয়েশনে চলে যাবে, যেটাকে আমরা অনেক সময় বলি যে ইট বিকাম স্যাচুরেটেড। যখন স্যাচুরেশন চলে, মানে আমরা বলি স্যাচুরেটেড, এখন আর কোনো ক্যারিয়ার, কোনো রিসেপ্টর ফাঁকা নাই। ট্রান্সপোর্টার্স অ্যান্ড ক্যারিয়ার মেডিয়েটেড ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন, এটা আমরা এখন ডিটেলসে যাব। আচ্ছা, তার মানে কি, ক্যারিয়ার আছে যে ক্যারি করতেছে, লুমেনের থেকে আমাদের এপিথেলিয়াল সেলে নিয়ে যাচ্ছে, বা সেলের বাইরের থেকে সেলের ভিতরে ঢুকাচ্ছে। তো সেলের ভিতরে, বাইরে থেকে সেলের ভিতরে ঢুকালে কি লাগতেছে? ক্যারিয়ার লাগতেছে। আমরা এটাকে বলতেছি ট্রান্সপোর্টার, যে সে ট্রান্সপোর্ট করে। তো ইন্টেস্টিনাল মেমব্রেনের ক্ষেত্রে যদি আমরা বলি, ইন্টেস্টিনাল যে সেলগুলো আছে, আমরা সেলগুলোকে আমরা কি বলতেছি? এই যেখানে দেখো একটা বেজোলেটারাল, এটা তো তোমাদের অলরেডি বোঝার কথা, যে বেজোলেটারাল আমরা তো বলে দিলাম যে বেজোলেটারাল মানেটা কি। যদি এটাকে লুমেন চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের এপিক্যাল মেমব্রেন, এটা হইতেছে আমাদের বাজাল মেমব্রেন অথবা বেজোলেটারাল মেমব্রেন। বাজাল কখন হবে? যদি এখানে সরাসরি ব্লাডের ক্যাপিলারির সাথে কানেকশন থাকে। বেজোলেটারাল আমরা তখন বলবো যদি এখানে আরেক স্তর সেল থাকে। আর এই অংশটাকে আমরা কি বলবো? এইটা এবং এটাকে আমরা বলতেছি কি, লেটারাল মেমব্রেন। আর বলা হইতেছে কি, ইন্টেস্টিনাল ব্রাশ বর্ডার। ব্রাশ বর্ডার কেন বলা হইতেছে? কারণ কি এখানে ভিলাই, মাইক্রোভিলাই আছে। কি কারণে বলছে? স্পেসিফিক আয়ন, নিউট্রিয়েন্ট এসেনশিয়াল ফর দ্য বডি। তার মানে এই ব্রাশ বর্ডার দিয়ে কি হইতেছে? ট্রান্সপোর্ট হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট, বিভিন্ন ড্রাগ মলিকিউল, আয়নস, এগুলা ট্রান্সপোর্ট হইতেছে। এখন এইখানে যে ট্রান্সপোর্টারগুলো আছে এই মেমব্রেনে, যে ট্রান্সপোর্টারগুলো আছে, এগুলো যে শুধুমাত্র বাইরের থেকে ভেতরে ঢোকাবে তাই না, ভিতরে থেকেও বের করে দিতে পারে। ভিতরে একবার ঢোকাইলো একজন, আবার একজন কী করলো, ভিতর থেকে সেটাকে বের করে দিল। তাহলে এই টার্মগুলো হইতেছে খুব জেনারেল টার্ম, এটা সবসময় মাথায় রাখবা। ইনফ্লাক্স মানে হইতেছে যে সেলের বাইরে থেকে সেলের ভিতরে ঢোকানো, যে কোনো, সেটা আয়ন, ড্রাগ, ম্যাক্রোমলিকিউল, নিউট্রিয়েন্ট, হোয়াট এভার ইট ইজ। ইনফ্লাক্স মানেই হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢোকানো, আর ইফ্লাক্স মানে হইতেছে ভেতর থেকে বাইরে পাস করে দেওয়া। ভেতর থেকে বাইরে পাস করে দেওয়া, সেটাকেই বলা হইতেছে ইফ্লাক্স। তার মানে কি, ড্রাগের, যদি আমরা বলি ড্রাগের ইনফ্লাক্স হচ্ছে, তার মানে কি, ড্রাগ প্লাজমা মেমব্রেন ক্রস করে সেলের ভিতরে গেল। আর যদি বলে যে এটা একটা দিস প্রোটিন ইজ এ ইফ্লাক্স ট্রান্সপোর্টার, তো আমরা তখনই বুঝে যাবো ইফ্লাক্স মানে হইতেছে এই প্রোটিনটা বা এই ক্যারিয়ারটা বা এই ট্রান্সপোর্টটা কী করে, ড্রাগকে
সেলের ভিতর থেকে বের করে বাইরে নিয়ে আসে। তার মানে ইফ্লাক্স ট্রান্সপোর্টটা যদি বেশি কাজ করে সেক্ষেত্রে কী হবে, ড্রাগের অ্যাবজর্পশনটা বাড়বে। আর যদি ইফ্লাক্স ট্রান্সপোর্টার কাজ করে তাহলে কী হবে, অ্যাবজর্পশনটা কমে যাবে। কারণ অ্যাবজর্পশনটা কমে যাওয়া মানে কি, অ্যাবজর্পশন হইতেছে ঠিকই, আবার সে কিছু কিছু ড্রাগকে আবার সে কী করতেছে, বাইরের দিকে বের করে দিতেছে। তার মানে বলতেছে তার ইফ্লাক্স হচ্ছে। তার মানে আলটিমেটলি কতটুকু ড্রাগ ভিতরে যাবে, আমাদের সেলের ভিতরে পৌঁছাবে, সেটা ডিপেন্ড করে যে ইনফ্লাক্সটা বেশি হচ্ছে নাকি ইফ্লাক্সটা বেশি হইতেছে, প্লাস মাইনাস। যদি ইনফ্লাক্স গ্রেটার দেন ইফ্লাক্স হয় তাহলে সেলের ভিতরে কনসেন্ট্রেশন, ড্রাগের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। অন্যদিকে যদি ইফ্লাক্সটা বেশি হয় সেক্ষেত্রে কী হবে, কিছু ঢুকতেছে কিন্তু বেশিরভাগ ড্রাগে আবার বাইরে চলে আসতেছে। তাহলে দুই ধরনের আমাদের ক্যারিয়ারই থাকে, ইনফ্লাক্স এবং ইফ্লাক্স। এখন ড্রাগ, ম্যাক্রোমলিকিউল, আয়ন বা স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইড, এগুলা যেই প্রসেসে ট্রান্সপোর্টটা হয়, আমরা ক্যারিয়ারের বলতেছি ঠিক আছে, কিন্তু সেই আসলে এক্স্যাক্ট মেকানিজমটা কী, সেটা হইতেছে আসলে ভেসিকুলার ট্রান্সপোর্ট বলে এগুলাকে। ভেসিকুলার ট্রান্সপোর্ট কথাটা আসছে থেকে ভেসিকল মানে এরকম ফর্ম করে, আমরা একটু পরে দেখব। এবং তিনটা বেসিক মেকানিজম, একটা হইতেছে এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, ট্রান্সসাইটোসিস। নামগুলোই বোঝা যাচ্ছে আমাদের। এন্ডো, আমরা এন্ডো বলতে কি বুঝি নর্মালি, এন্ডো মানে হইতেছে আউটসাইড থেকে ইনসাইডের দিকে যাওয়া, এন্ডো। এক্সো মানে কি, এক্সো মানে বাইরের দিকে পাস করে দেওয়া, তার মানে কি ইনসাইড থেকে আউটসাইডের দিকে পাস করে দিল। ট্রান্সটা মানে কি, এখানে ট্রান্স মানে আউটসাইড থেকে সেলের ভিতরে ঢুকলো, তার মানে ইনসাইডে গেল, পুরা সেলটাকে ক্রস করে এই আমাদের অ্যাপেক্স দিয়ে ঢুকে পুরা সেলটাকে ক্রস করে সে বেজোলেটারাল ক্রস করে সে আবার বাইরের দিকে চলে আসলো। আরেকটা সেল হতে পারে, ব্লাড হতে পারে। এটাকে বলা হয় ট্রান্সসাইটোসিস। তার মানে এন্ডোসাইটোসিস বলতে আমরা তাহলে কি বুঝি, যে কোনো ড্রাগ, ম্যাক্রোমলিকিউল, নিউট্রিয়েন্ট এগুলো যদি সেলের বাইরের থেকে প্লাজমা মেমব্রেন ক্রস করে সেলের ভিতরে যায় এবং সেখানে ফাংশন করে, তাহলে আমরা বলবো যে এগুলার এন্ডোসাইটোসিস হয়েছে। আবার সেলের ভিতরে যে প্রোটিনগুলো তৈরি হয়েছে সেগুলো কি বের করে দিতে হবে, তো আরও বিভিন্ন জায়গায় তো ছড়ায় দিতে হবে। সেলের ভিতরে প্রোটিন তৈরি হইতেছে, সেই প্রোটিনগুলো বের হইতে হবে। তাহলে আমরা কি বলবো, যে তার এক্সোসাইটোসিস করতে হবে, প্রোটিনগুলোকে বাইরে আনতে হবে। আবার সেই প্রোটিনগুলো যখন বাইরে এসে আবার আরেক সেলে ঢুকতে যাবে তখন বলবো কি, আবার আরেক সেলে সেক্ষেত্রে এন্ডোসাইটোসিস হবে। আর ট্রান্সসাইটোসিসে আমরা কি বলতেছি, যে ওই সেলে, স্পেসিফিক সেলে তার কোনো ফাংশন নাই, কিন্তু এই সেলের ভিতর দিয়েই তাকে আসলে যেতে হবে। এই সেলের ভিতর দিয়ে গিয়ে সে আবার আরেকটা সেলে প্রবেশ করবে। তার মানে এই সেলে এক মেমব্রেন দিয়ে এক এপিক্যাল মেমব্রেন দিয়ে ঢুকলো, বেজোলেটারাল অথবা বেজাল মেমব্রেন দিয়ে সে বের হয়ে পরের সেলে গেল, তাহলে আমরা বলবো কি তার ট্রান্সসাইটোসিস হয়েছে। আচ্ছা, এখন দেখি তাহলে একটা ফিগার আমি নিচে, এটা একটা প্যাথোলজি বই থেকে, রবিন্স প্যাথোলজি বই থেকে নিচে। দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে এন্ডোসাইটোসিস, এখানে দুইটা মেকানিজম দিছে, ক্যাভিওলি মেডিয়েটেড, রিসেপ্টর মেডিয়েটেড, আমরা একটু পরেই দেখব। এক্সোসাইটোসিসটা দেখা যাচ্ছে কি, যে ভিতরের দিকে বাইরের দিকে পাঠাই দিচ্ছে। ফ্যাগোসাইটোসিসটাও ওয়ান কাইন্ড অফ এন্ডোসাইটোসিস, সেটার কারণ কি, বাইরের থেকে ভিতরে ঢুকতেছে। তবে ফ্যাগোসাইটোসিসটা মূলত হয় কি, মাইক্রোবসকে কিল করার জন্য। ট্রান্সসাইটোসিসটা আমরা বললাম কি, সেলের বাইরের থেকে ভিতরে ঢুকবে আবার বাইরে বের হয়ে যাবে, এই সেলটাকে সে পুরাটা সে ক্রস করে যাবে, তাহলে এটাকে বলতেছে কি ট্রান্সসাইটোসিস। কিন্তু এন্ডো এবং এক্সোর ক্ষেত্রে কী হইতেছে, বা ফ্যাগোর ক্ষেত্রে কী হইতেছে, সেলের ভিতরে ঢুকা সেলের ভিতরেই ফাংশন দেখাইতেছে, সেলের ভিতরে যা কাজ হচ্ছে। কিন্তু ট্রান্সের ক্ষেত্রে কিন্তু ওই সেলের ভিতরে কোনো কাজ হচ্ছে না, সে জাস্ট এই সেলটাকে তার ক্রস করতে হবে, এবং ক্রস করে সে এই জন্য সে সেলের ভিতর দিয়ে ঠিকই যাচ্ছে সে, কিন্তু সেলের ভিতরে এনভায়রনমেন্টের সাথে তার কোনো টাচ নাই বা কন্ট্যাক্ট নাই। আরেকটা এখানে আমরা দিছি কি, যে ক্যারিয়ার মেডিয়েটেড, যে ক্যারিয়ার আছে, এগুলোও ওয়ান কাইন্ড অফ ক্যারিয়ার আসলে মেডিয়েট, কিন্তু ক্যারিয়ার ঠিক এখানে যেমন ক্যারিয়ার প্রোটিন থাকে এখানে কিন্তু, এবং ক্যারিয়ার প্রোটিনটা কিন্তু ভিতরে প্রবেশ করতেছে না,
ক্যারিয়ার প্রোটিনটা কী করতেছে, তাকে ভিতরে পাঠাই দিচ্ছে ঠিকই, সে সেল মেমব্রেনের উপরে আছে, কিন্তু এই ক্ষেত্রে এই সময়ের ক্ষেত্রে দেখা যেতেছে কি যে সে এইখানে স্পেসিফিক কারোর সাথে বাইন্ড করতেছে ঠিকই, বাইন্ড করে সে একটা ভেসিকল তৈরি করলো, সেই ভেসিকলটা তাকে ভিতরের দিকে নিয়ে আসলো, এই জন্য একটু আলাদা করা হয়েছে। চ্যানেল প্রোটিন কী করতেছে যে এই চ্যানেলগুলা বন্ধ থাকে আবার ওপেন হয়ে যায়, যখন দরকার হয় তখন খুলে, যে কোনো একটা আয়ন প্রবেশ করানো দরকার তখন কি চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি মনে করি যে পটাশিয়াম ঢোকার দরকার, তো পটাশিয়াম যে চ্যানেলটা আছে বা পোরটা আছে পটাশিয়াম ওগুলো, বা আমরা বলি অনেক সময় যে অ্যাকুয়াস পোর, অ্যাকুয়াস পোর মানে কি, যেটা পানি ঢুকবে, তার মানে কি অ্যাকুয়াস পোরটা সবসময় ওপেন থাকে না, খুললো পানি ঢুকলো বন্ধ হয়ে গেলো, যে পানি আর ঢোকার দরকার নেই। তার মানে সেলের বাইরের থেকে সেলের ভিতরের দিকে কীভাবে ঢুকবে চার প্রসেসগুলো সুন্দরভাবে এই পিকচারে দেওয়া আছে। তো আমরা পড়তেছিলাম যে এন্ডোসাইটোসিস, এক্সো, এন্ডো মানে আমরা কি বললাম বাইরের থেকে ভেতরে, এক্সো মানে হইতেছে ভিতরের থেকে বাইরে, ট্রান্সাইটোসিস মানে বাইরের থেকে ভেতরে ঢুকলো, আবার সে তাকে বাইরের দিকে ডেলিভারি দিয়ে দেওয়া হলো। এখন এন্ডোসাইটোসিসের ক্ষেত্রে আমরা খুব সংক্ষেপে দুটো মেকানিজম, একটা হচ্ছে ক্যাভিওলি আর একটা হচ্ছে রিসেপ্টর মিডিয়েটেড মেকানিজম। আচ্ছা, এখানে একটু সংক্ষেপে একটু দিকে দিয়েছে, দেখো যে এক্সোসাইটোসিস মানে ভিতরের থেকে তাকে বাইরের দিকে পাঠিয়ে দিল, এন্ডো হইতেছে ঠিক তার অপোজিট প্রসেসটা, বাইরের থেকে ভেতরে প্রবেশ করাইল। আচ্ছা, তো এন্ডোসাইটোসিসের প্রথম যে মেকানিজমটা সেটা হইতেছে একটা কি ক্যাভিওলি মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। তো ক্যাভিওলি মেডিয়েটেড এন্ডোসাইটোসিসের ক্ষেত্রে আমরা একটু ছবিটা আমাদের দেখলেই আসলে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ক্যাভিওলি মেডিয়েটেড এন্ডোসাইটোসিস আর পরে হইতেছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। আমরা জাস্ট একটু দু একটা টার্ম এখানে মনে রাখার চেষ্টা করি, যেমন এখানে দিচ্ছে ক্ল্যাথ্রিন, এটা একটা প্রোটিন ক্ল্যাথ্রিন, আমরা মনে রাখলাম যে রিসেপ্টর মেডিয়েটের ক্ষেত্রে ক্ল্যাথ্রিন আছে, আর ক্যারিয়ার মেডিয়েটেড এই ক্যাভিওলি মেডিয়েটের ক্ষেত্রে ক্যাভিওলিন আছে, দুটো। তার মানে এই দুইটা এন্ডোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বাইরের জিনিস ভিতরে আসবে, কিন্তু ক্যাভিওলি মেডিয়েটেডের ক্ষেত্রে কী হইতেছে ক্যাভিওলিন কাজ করতেছে, আর রিসেপ্টর মেডিয়েটেডের ক্ষেত্রে ক্ল্যাথ্রিন কাজ করতেছে, এবং এখানে আবার কি আছে রিসেপ্টর আছে, এখানে কিন্তু কোনো রিসেপ্টর নাই। আচ্ছা, তাহলে একটু ছবিটা আমরা আবার একটু দেখি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কি যে এই যে এখানে ক্যাভিওলিন কিছু সেলের মানে স্পেসিফিক সেলের, সব সেলে না, স্পেসিফিক কিছু সেলে কি আছে, নির্দিষ্ট সেল মেমব্রেনের নির্দিষ্ট কিছু জায়গায় ক্যাভিওলিন প্রোটিনটা আছে। তো ক্যাভিওলিন প্রোটিনটা যেখানে আছে সেখানে যখন ওই স্পেসিফিক সাবস্ট্রেটটা অ্যাবজর্ব হওয়া আপটেক হওয়া দরকার আছে, সেই জায়গায় কী হইতেছে, এটা কি হলো, এটা আমাদের আমরা বলি যে ইনভেজিনেট করতেছে, মানে একটু এখানে একটু ফোল্ডিং হয়ে গেল, ইনভেজিনেট একটু ভাঁজ খেয়ে গেল, এবং এই ভাঁজ খাওয়ার পরে কি হবে, এই জায়গাটা পিঞ্চ অফ হবে, মানে এই জায়গাটা একসাথে ফিউজ করে গেল, ফিউজ করে একটা কি তৈরি হইতেছে, আমাদের একটা ভেসিকল ফর্মেশন হইতেছে। সেই একই জিনিস কিন্তু আমাদের রিসেপ্টর মেডিয়েটেডও হইতেছে, সেখানেও ইনভেজিনেট হইতেছে, সেখানেও পিঞ্চ অফ, দ্যাট ইজ একসাথে জয়েন হয়ে গেল সাইডটা, তারপরে কিন্তু আমাদের এখানে যেটা ডেলিভার করা সেটা ডেলিভার হলো। কিন্তু এখানে কোন প্রোটিনটা কাজ করবে, এখানে এই ক্ষেত্রে প্রোটিনটা কাজ করবে ক্যাভিওলিন, আর এই ক্ষেত্রে আমরা বলছি ক্ল্যাথ্রিন। তবে ক্ল্যাথ্রিনটা কাজ করার জন্য কি লাগে, যে সাবস্ট্রেটগুলো কোনো রিসেপ্টরের সাথে আগে বাইন্ড করতে হয়, সাবস্ট্রেটগুলো যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন ক্ল্যাথ্রিনটা এই সাইটোপ্লাজমিক যে এন্ড আছে, সাইটোপ্লাজমিক এন্ডের মানে ভিতরের দিকে তখন এটা ডিপোজিট হয় বা একদম বসে যায়, এই যেমন এটা এখানে কিন্তু যে ভেসিকলটা আছে, ভেসিকলের চারপাশে কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পিটেট, ক্ল্যাথ্রিন পিটেট, এই যে কোটেড পিট দেখা যাচ্ছে, বাইরের দিকে কি আছে, বাইরের দিকে কি যুক্ত আছে, ক্ল্যাথ্রিন। আর এই ক্ষেত্রে কি ক্যাভিওলনটা কি করতেছে, ক্যাভিওলন
যখন স্পেসিফিক কোনো সাবস্ট্রেট আছে তখন ওই স্পেসিফিক রিজিয়নে ক্যাভিলিয়নটা সেখানে একটা ভেসিকল ফর্মেশন করতেছে। আর এই ক্ষেত্রে ক্লাস্ট্রিনের ক্ষেত্রে কী হইতেছে, রিসেপ্টরের বাইন্ডের পরে কিন্তু আমাদের এই ইনভ্যাজিনেশনটা হইতেছে এবং সেটা তখন একটা ভেসিকল ফর্মেশন হলো। ভেসিকল ফর্মেশন হওয়ার পরে কি হলো, সেই ক্ল্যাথ্রিনটা রিলিজ হয়ে গেল, ভেসিকল ফর্মেশন হয়ে গেল, ভিতরে ঢুকেও ক্ল্যাথ্রিন রিলিজ হয়ে গেল। ক্ল্যাথ্রিন রিলিজ হওয়ার পরে সেটাকে আমরা বলা যেতেছে, সেটাকে যে রিলিজ হওয়ার পরে সেটাকে বলা যেতেছে আর্লি এন্ডোজোম। এবং সেটা লো পিএইচ থাকলে তখন কী হইতেছে যে আমার এই যে ড্রাগটা, এই যে ড্রাগ বা ম্যাক্রোমলিকুল যে লাল কালারের যেটা, এই লাল কালারটা কী হইতেছে, রিলিজ হয়ে যেতেছে। তার মানে আমার এই লাল কালারের যে সাবস্ট্রেটটা এটি এসে রিলিজ করার প্রয়োজন আছে, আমাদের রিসেপ্টরের কিন্তু প্রয়োজন নাই এখন আর। তখন কি হবে, সে তখন লাইসোজোমের সাথে হয়ে সে এটাকে ফিউজ করে দিতে পারে, অথবা মানে এটা পুরোটা নষ্ট হয়ে গেল, আমাদের রিলিজ হয়ে গেল, বাকি অংশটুকু ক্ল্যাথ্রিন আমাদের আমাদের যে এই প্লাজমা মেমব্রেনের যে বাকি অংশটুকু প্লাস রিসেপ্টরটা ডিস্ট্রয় হয়ে গেল, এটা একটা হতে পারে। অথবা এই রিসেপ্টরটাকে চাইলে আবার রিইউজও করা যেতে পারে। রিউজে কি, যে আমাদের ড্রাগ রিলিজ হয়ে গেল, রিসেপ্টরটাকে এবং আবার বাইরের দিকে পাঠিয়ে দেওয়া হলো। বাইরের দিকে পাঠানোর প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি, এক্সোসাইটোসিস বলতেছি। তার মানে কি, এই যে আমাদের ভেসিকলটা আছে, এই ভেসিকলটা কি হবে, ভেসিকলটা এখানে গিয়ে ফিউজ হবে, ফিউজ হয়ে আবার রিসেপ্টরগুলো আবার রিইউজ করার জন্য তার ব্যবহার করবে। অন্যদিকে ফ্যাগোসাইটোসিস আর এন্ডোসাইটোসিস তো মোরলেস আমরা বলতেছি সেম, তবে ফ্যাগোসাইটোসিস কোন ক্ষেত্রে ব্যবহার হবে, লার্জ ম্যাক্রোমলিকিউল অথবা মাইক্রোবসের ক্ষেত্রে। একই রকমভাবে যে ম্যাক্রোমলিকিউলগুলো অথবা মাইক্রোবসগুলো যখন স্পেসিফিক মেমব্রেনের কোনো স্পেসিফিক অংশে আসে, টাচে আসে, সেখানে কিছু মেকানিজম আছে, যেমন কী হবে, সেখানে ইনভ্যাজিনেশন হবে। ইনভ্যাজিনেশন হয়ে এই মাইক্রোবসটা যখন ঢুকবে, এটাকে তখন বলা হয়, এই জায়গাটাকে বলা হয় ফ্যাগোজোম। আমরা এই ক্ষেত্রে যেমন বলি এন্ডোজোম, এটাকে আর এন্ডোজোম বলা হইতেছে না, এটাকে যেহেতু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হইতেছে তখন এইটাকে বলা হয় ফ্যাগোজোম। ফ্যাগোজোম এখন তো মাইক্রোবসটাকে কিল করতে হবে, ফ্যাগোজোমটা তখন কি লাইসোজোমের সাথে একসাথে ফিউজ হয়, ফিউজে কী হইতেছে, ফ্যাগোলাইসোজোম হইতেছে। ফ্যাগোলাইসোজোম কী করতে, মানে লাইসোজোমের এখানে যে ম্যাটেরিয়ালগুলো আছে, দ্যাট দোজ ম্যাটেরিয়ালস ডিস্ট্রয় দিস মানে ইন্টারনালাইজড মাইক্রো অর্গানিজম। এটাকে মাইক্রোঅর্গানিজম কী করতেছে, মাইক্রোঅর্গানিজমটাকে তখন তারা কিল করে এটাকে বাইরে রিলিজ করে দিচ্ছে। তাহলে খুব সোজা আমাদের এন্ডোসাইটোসিস বলতে আমরা বুঝাইতেছি বাইরের থেকে ভেতরের দিকে যদি কোনো কিছু ট্রান্সপোর্ট করা হয়। এক্সোসাইটোসিস বলতে আমরা বুঝাচ্ছি বাইরের থেকে ভিতরের থেকে যদি বাইরের দিকে কোনো ট্রান্সপোর্ট করা হয়, দিস ইজ ওয়ান কাইন্ড অফ এক্সোসাইটোসিস। আবার অন্য প্রোটিনের ক্ষেত্রেও হতে পারে। Phagocytosis is one kind of endocytosis, but phagocytosis is usually specific for microbes. On the other hand, transcytosis is the transport of a specific substrate or fluid from outside the cell to inside the cell and then delivered to outside the cell again. এখানে আমরা আমি সেটাকে বর্ণনা করে দিচ্ছি। আচ্ছা, অ্যান্ড ক্যাভিলন মেডিয়েটেড যে এন্ডোসাইটোসিস, এটাকে সাধারণত বলা হয়, আরেকটা নাম আছে, এটাকে বলা হয় পটোসাইটোসিস অনেক সময় বলা হয়। যেটা আমাদের রিসেপ্টর মেডিয়েটেড, সেটাকে বলা হয় অনেক সময় পিনোসাইটোসিস। এটা হচ্ছে পটোসাইটোসিস, এটা হচ্ছে পিনোসাইটোসিস। তারপর আমরা ফ্যাগোসাইটোসিস বললাম। এক্সোসাইটোসিসটাও তো একই জিনিস, এখানে আমি দেখাই দিয়েছি যে সাপোজ এখানে একটা উদাহরণ দিছি যে এক্সোসাইটোসিসের ক্ষেত্রে কী হতে পারে, যে ট্রান্সপোর্ট অফ প্রোটিন সাচ এস ইনসুলিন ফ্রম ইনসুলিন প্রডিউসিং সেল অফ দ্য প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসে ইনসুলিন তৈরি হলো, এটা তো প্রোটিন, এটা কী হবে, এখন রিলিজ করতে হবে, তো সব জায়গায় ছড়াই দিতে হবে। তাহলে কী বলছে, দ্য ইনসুলিন মলিকিউলস ফার্স্ট প্যাকেজড ইন্টু ইন্টারসেলুলার ভেসিকলস হুইচ দেন ফিউজ উইথ প্লাজমা মেমব্রেন টু রিলিজ দ্য ইনসুলিন আউটসাইড দ্য সেল। তার মানে কি, ভিতরের থেকে একটা প্রোটিনকে বাইরের দিকে পাঠানো হলো। ট্রান্সসাইটোসিসটা আমরা তো বললাম যে ট্রান্সসাইটোসিস হইতেছে যে ট্রান্সপোর্ট রেট অ্যাক্রস দ্য ইন্টেরিয়র অফ দ্য সেল, মানে সেলের এক প্রান্ত থেকে সেলের আরেক প্রান্তে নিয়ে আসা, বাইরেটিকে ডেলিভার করে দেওয়া। এই যে ভেসিকলস আর এমপ্লয়েড টু টেক ম্যাক্রোমলিকুলস অন ওয়ান সাইড অফ দ্য সেল, সেলের এক সাইডে রিসিভ করবে, ড্র দেম অ্যাক্রস দ্য সেল
এটাকে ক্যারি করে নিয়ে আসবে অ্যান্ড ইজেক্ট দেম অন দ্য আদার সাইড, এবং এখান থেকে এটাকে ইজেক্ট করে দিল, মানে ইনটেক করলো এক সাইডে, ক্যারি করে নিয়ে আসলো পুরা সেল এইটা আমাদের যেটা লেংথ আছে, অ্যান্ড ইজেক্ট দেম টু দ্য আউটসাইড সেল। ওকে, তাহলে আজকে আমাদের এ পর্যন্তই। ধন্যবাদ।